জুলাইয়ের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ, কেন্দ্র শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, সূচনা বক্তব্যে সর্বোচ্চ শাস্তির দাবি, ন্যায় বিচার নিশ্চিতের আশা। ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বোঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি, এরকম একটি আন্তর্জাতিক মানের বিচার আমরা চেয়েছি। নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধি দল। যুদ্ধবিমান বিধ্বস্তের 12 দিন পর খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, নিহতদের স্মরণে শোক সভা, পর্যায়ক্রমে স্বাভাবিক হবে পাঠদান। ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে দেশীয় পণ্য কেনা পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অর্থনীতির স্বার্থ রক্ষায় ভারতকে সজাগ থাকার আহ্বান। এবং টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলল ব্রাজিল, শ্বাসরুদ্ধকর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে টাই ব্রেকারের জয়। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের সমাবেশে নেমেছে নেতাকর্মীদের ঢল। শাহবাগ মোড় ছাপিয়ে আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন তারা। সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে থাকেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা। রাতেই সড়ক, রেল ও নৌপথে ঢাকায় পৌঁছান অনেকে। সকালে মঞ্চ ও সাউন্ড সিস্টেম সহ অন্যান্য প্রস্তুতির মধ্যেই জমায়েত হতে থাকে নেতাকর্মীরা। এ সময় দ্রুত জাতীয় নির্বাচন সহ জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদলের ভূমিকা তুলে ধরেন তারা। গত বছরের 19শে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবি কিন্তু আগেই দিয়েছিলেন। পরবর্তীতে এসে অনেক নাটকীয়তার পরে বৈষম্য বিরোধী ব্যানারে তারা কিন্তু এই 3রা আগস্টই দিয়েছেন। আজকে যদি বলে যে এনসিপি যে সমাবেশ করেছে, আজকের পরে ওরা শহীদ মিনারের সমাবেশের চিন্তা ভাবনা করেছে, আজকে ছাত্র দলের সমাবেশ দেখার পরে ওরা কোনো সমাবেশ, কোনো প্রোগ্রাম করার আশা করবে না। দর্শক, এ বিষয়ে জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন, আর সভামঞ্চে অতিথিরা এসেছেন কিনা বিস্তারিত জানান। জেসিকা, শাহবাগ চত্বরে ইতিমধ্যেই কিন্তু আজকের যেই সমাবেশ ডাকা হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, সেই সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশের স্থলে আসা শুরু করেছেন। এবং আজকের যেই শাহবাগের সমাবেশটি হচ্ছে, এটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে করার কথা ছিল ছাত্র দলের পক্ষ থেকে, যেটি জানানো হয়েছে। এবং ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক যেটি জানিয়েছেন যে রাজনৈতিক শিষ্টাচার এবং সহমর্মিতার জায়গা থেকে যেহেতু আজকে সে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে অন্য একটি রাজনৈতিক দল এনসিপির কর্মসূচি অনুরোধ জানানো হয়েছে, এবং সেই ক্ষেত্রে তারা সেই বিষয়টি ছাড় দিয়ে কিন্তু তারা এই শাহবাগের যে চত্বর, সেই চত্বরে আজকের এই সমাবেশ করছেন। ইতিমধ্যে এই সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ছাত্র দলের সাথে, রাজনীতির সাথে যারা জড়িত, তারা কিন্তু এই সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন ইতিমধ্যে। আপনি জানেন যে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে, প্রতিকূল আবহাওয়া বিরাজ করে এই ছাত্র নেতারা কিন্তু ছাত্র নেতা এবং কর্মীরা এই সমাবেশের স্থলে আসা শুরু করেছে। এবং আজকের এই সমাবেশের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব আফজালুল ইসলাম আলমগীর, এবং ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং ছাত্রদল নেতা কর্মী, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আগামীতে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের জন্য যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য
কেন্দ্র থেকে কোনো ধরনের নির্দেশনা ছাত্রদের প্রতি দেওয়া হয় কিনা সেই প্রতীক্ষায় কিন্তু তারা রয়েছেন। এছাড়া বাংলাদেশের যে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ ছাত্র রাজনীতি কিভাবে চলবে একটি নীতি নির্ধারণী সিদ্ধান্ত তারা এই কেন্দ্রের ঘোষণা থেকে জানতে পারবেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বিষয়ে ছাত্রদল নেতাকর্মীদের কোনো নির্দেশনা দেবেন এমনটি প্রত্যাশা কিন্তু ছাত্রদল নেতারা করছেন। এবং ইতিমধ্যেই এই কেন্দ্র করে আশেপাশের পুরো এলাকা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র দলের নেতাকর্মীরা আসতে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা কিন্তু নির্ধারিত সময়ের আগেই আজকে বেলা সকাল 10টা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এরই মধ্যে অংশগ্রহণ করেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোন বার্তা দেন এবং নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে পরিস্থিতি। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরব। দর্শক, শাহবাগে থেকে সাইফুল রিপন জানাচ্ছিলেন সমাবেশের সবশেষ খবরাখবর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। সমাবেশ ঘিরে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। দেশব্যাপী পদযাত্রা শেষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে লক্ষাধিক মানুষের জমায়েতের যে ঘোষণা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে, সেই হিসেবে সমস্ত প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। সমাবেশ সফল করতে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকে এনসিপির নেতাকর্মীরা। আমরা এসেছি আজকে জুলাই ইশতেহার, যে আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলাম যে জুলাই ইশতেহার পাঠ করবেন সেটাতে একজন সাক্ষী হওয়ার জন্য। আমরা একটি এমন নতুন বাংলাদেশ দেখতে চাই যেখানে বৈষম্য থাকবে না এবং আমাদের একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে। ইশতেহারে জনগণের কি থাকবে, একদম প্রান্তিক পর্যায় থেকে কি থাকবে তা দেখার জন্য, জানার জন্য আসছি। দেশব্যাপী পদযাত্রা শেষে আজকের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটা ইশতেহার ঘোষণা করবেন, সেই ঘোষণা অনুযায়ী আগামী 5 তারিখের মধ্যে জুলাই বিপ্লবের সনদ অর্জন হবে। এই সমাবেশের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশ, গোটা জাতিকে একটা নতুন বাংলাদেশের একটা ইশতেহার দেব। সমাবেশকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা নিরাপত্তার কোনো ঝুঁকি দেখতেছি না। আশা করি সকল প্রোগ্রামগুলো সুন্দরভাবে সমাপ্ত হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেক ধরনের গুজব এবং স্পেকুলেশন, কিন্তু স্পেসিফিক কোনো আসলে থ্রেট আমরা পাইনি। তারপরেও আমাদের পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে, সেটা কভার্ড অ্যান্ড অভার্ড। আমাদের ইউনিফর্ম পুলিশ ডিএমপি ক্রাইম ডিভিশনে প্রায় 8000 কর্মরত তারা আছে। এর পাশাপাশি আমরা অতিরিক্ত অপারেশন থেকে আরও 6000-এর মতো আজকের জন্য ডিপ্লয় করেছি। বিকেল 3টায় শুরু হয়ে সমাবেশ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এনসিপির কর্মসূচির খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাফওয়ান, কর্মসূচির বিস্তারিত জানাবেন, কি বলছেন নেতাকর্মীরা? জেসিকা, আমি এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছি এবং আজ 3 আগস্ট শহীদ মিনার এনসিপির জুলাইয়ের একটি প্রোগ্রাম রয়েছে এবং গত 2024 সালে এই 3 আগস্ট থেকে কিন্তু আসলে এক দফার যে ঘোষণা সেটি কিন্তু এসেছিল এবং তারপরে কিন্তু স্বৈরাচার সরকারের যে পতন সেটি কিন্তু রচনা করা হয়। তো আজকে এনসিপির সমাবেশ বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এনসিপির যারা কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখনও শহীদ মিনারে এসে পৌঁছায়নি।
তবে সারা দেশ থেকে এনসিপির যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন তারা কিন্তু এখন কিছুটা বৃষ্টি হচ্ছে এই শহীদ মিনারে, যার কারণে তারা আশপাশে বিভিন্ন জায়গায় আসলে অবস্থান করছেন। তো এনসিপির এখানে যারা প্রস্তুতি নিচ্ছিল সমাবেশের বা যারা আসলে নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 3টার মধ্যেই হয়তো নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসে হয়তো এখানে আসলে পৌঁছে যাবেন। এবং আজকে বা নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা করার কথা রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। এবং এখানে আজকে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন যে সারা দেশের যারা নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন তাদের নতুন বাংলাদেশ ইস্তিহারের যে ঘোষণা সেই কর্মসূচিতে এসে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং বিপুল পরিমাণে সমাগম এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা আশা করছেন। এবং আজকের দিনটি কিন্তু বাংলাদেশ ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। গত বছর 2024 সালের 3 আগস্ট কিন্তু এই শহীদ মিনার থেকেই শেখ হাসিনা সরকারের পতনের ডাকে 1 দফার যে ঘোষণা সেটি কিন্তু এখান থেকে এসেছিল। এবং সারা বাংলাদেশে অপমার যে জনগণ রয়েছে তারা সবাই তাদের সাথে কাঁধ মিলিয়ে তাদের সিদ্ধান্তে আসলে এক হয়ে তারা কিন্তু শহীদ মিনারে এসেছিলেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে নতুন বাংলাদেশে একটি 24 দফার ঘোষণা আসতে পারে, এবং জুলাই পদযাত্রা করেছে এনসিপি গত 1 মাস যাবত, এবং সেখানে তারা সারা বাংলাদেশের প্রতিটি জেলায় তারা গিয়েছে এবং সেখানকার যে মানুষের যে কথা রয়েছে এবং সেখানকার মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো কিন্তু তারা শুনেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু তারা আসলে এই জুলাইয়ের নতুন বাংলাদেশের যে ইস্তেহার সেটি কিন্তু তারা তৈরি করেছেন। এবং হয়তো আজকেই সেই 24 দফার যে ঘোষণা এনসিপির পক্ষ থেকে করার কথা সেটি হয়তো আসবে বলে আমরা ধারণা করছি। তো এই মুহূর্তে এখন পর্যন্ত আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ মিনার অবস্থান এসে পৌঁছানি, কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এসে পৌঁছাবেন। তো জেসিকা, আমার কাছ থেকে শহীদ মিনার থেকে এনসিপির নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা কর্মসূচির এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনসিপির কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। এদিন সূচনা বক্তব্যে 13টি কেন্দ্রীভূত ক্ষমতা বিশ্লেষণ ও অকাট্য প্রমাণ দিয়ে মামলা প্রমাণ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সূচনা বক্তব্যের আগেই বিচার নিয়ে নিজের প্রত্যাশা ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন আলী আকাশ আকাশ। কয়েকদিন আগেও আসামি হিসেবে আদালতে যেতেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। রোববার তিনি ট্রাইব্যুনালে পা রাখেন রাজসাক্ষী হিসেবে। রাজসাক্ষী হওয়ায় ছিল না হাতকড়া ও হেলমেট। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারিক কার্যক্রম শুরুর পূর্বেই আলোচিত মামলা নিয়ে নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বলেন, যতই বাধা আসুক ন্যায় বিচারের পথে এগিয়ে যাবে রাষ্ট্রপক্ষ। প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা চান তিনি। ব্যক্তি নয়, অপরাধ এখানে মুখ্য। ব্যক্তি যেই হোক না কেন, অপরাধের ধরন, অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান যেখানে আছে সেটার বিচার করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। যে কারণে আমরা বিচার চাই। বাংলাদেশের গত জুলাই বিপ্লবে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে গত জুলাই বিপ্লবে মানুষকে পঙ্গু করা হয়েছে। এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে। সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা সেইটা আমরা প্রার্থনা করেছি। পরে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে মামলা নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, এই বিচার অতীতের হিসাব নিকাশ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার এক দৃপ্ত পদক্ষেপ। তারা 3-এর 2 ধারার অধীনে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ কমান্ড রেসপন্সিবিলিটি বহন করেন। ন্যায় বিচার ও জবাবদিহিতার পরীক্ষা এই মামলার মূল প্রতিপাদ্য আইনের শাসনের সেই মূলনীতি যে কারো পদমর্যাদা বা পূর্বের অবস্থান যাই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার পুলিশের গুলিতে আহত খোকন চন্দ্র বর্মন। আলী আকাশ আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাবরিনা, জুলাই গণহত্যা মামলায় কি জানালেন প্রথম সাক্ষী আর প্রথম দিনে সাক্ষ্য গ্রহণের বিস্তারিত যদি জানাতেন।
জেসিকা, আপনি জানেন যে হচ্ছে শেখ হাসিনা মামলা, অর্থাৎ শেখ হাসিনার এই মামলায় কিন্তু আসাদুজ্জামান খান কামাল এবং সেই সাথে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন, এই যে মামলা, সেই মামলাটির আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ চলছে এবং এখানে প্রথমে যে সূচনা বক্তব্য তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং সেই সাথে চিফ প্রসিকিউটরও হচ্ছে এখানে তাদের বক্তব্য তুলে ধরেন এবং তারা যেটি বলেছেন যে শেখ হাসিনার আসলে এই জুলাই হত্যাযজ্ঞ বা গুম খুন হত্যাকাণ্ড যে 15 বছর ধরে চলেছে, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আসলে তারা উপযুক্ত আসলে বিচার চান। এরপরে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হয় সেখানে সাক্ষী দিতে আসেন হচ্ছে প্রথম সাক্ষী হিসেবে আসেন খোকন চন্দ্র বর্মন এবং তিনি যেটি বলেছেন যে তার সাথে আসলে কিভাবে আসলে এই জুলাই হত্যাকাণ্ডে আসলে তিনি কিভাবে আহত হয়েছেন সেটি আসলে বর্ণনা করেন এবং সেই নৃশংসতম হত্যাকাণ্ড কিভাবে তার সামনে ঘটেছে সেটি হচ্ছে তুলে ধরেন। তিনি যেমন বলেছেন যে আদালতে তিনি যখন জুলাই আন্দোলনে আসলে ছিলেন তখন তিনি বলেছেন যে পুলিশের গুলিতে হচ্ছে তার সামনে দেখা এক ভাইয়ের বুকের সামনে থেকে গুলি যে পিছন দিয়ে বের হয়েছে এবং সেই সময় হচ্ছে সেই ভাই মাটিতে লুটিয়ে পড়েন এবং সেই সাথে তিনি বলেছেন আরেকটি হত্যাকাণ্ডের কথা তিনি বলেছেন যে সেখানে কারো হচ্ছে মাথার মধ্যে দিয়ে গুলি যে হচ্ছে বের হয়ে যায় এবং সেই সাথে তিনি বলেছেন যে পুলিশ কিভাবে হচ্ছে যারা জুলাই আগস্টে যে ছাত্র জনতা ছিল তারা যখন স্লোগান দিয়েছিলেন, তারা যখন আন্দোলন করেছিলেন তখন পুলিশ কিভাবে হচ্ছে তাদের উপর আসলে গুলি ছুড়ে সেটি আসলে বর্ণনা দিয়েছেন। এবং এখন যেটি চলছে যে এখন তার সাক্ষীর যে বর্ণনা সেটি দেওয়া শেষ, এখন হচ্ছে আসামি পক্ষ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবী আমির হোসেন তিনি হচ্ছেন এই যে সাক্ষী দিতে এসেছেন, প্রথম সাক্ষী, তাকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন। তো এটির পরে আসলে এই জিজ্ঞাসাবাদে আসলে কি কি প্রশ্ন তুলেছেন সেগুলো আসলে আমরা আপনাকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জাসিকা। সাবরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ষড়যন্ত্রকারী ও হামলার সাথে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান 2024 জাগরণের এক নতুন অধ্যায় শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এরই মধ্যে 128 জনকে বহিষ্কার করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে আরও পদক্ষেপ নেওয়া হবে। আইনগত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের যারা হামলা ও শিক্ষার্থী হত্যাকারী তাদের বিরুদ্ধে অবস্থান নেব, কোনো কম্প্রোমাইজ করা হবে না। এরই মধ্যে তাদের বিরুদ্ধে বৃহত্তর পরিসরে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে নতুন করে 312 জনের তালিকা পাওয়া গেছে বলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য। জুলাই যোদ্ধাদের যে কোনো সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবেন বলেও জানান তিনি। জুলাইয়ের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা। মানুষের মনের মধ্যে to the people who made their ultimate sacrifices. জুলাইয়ের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা। আমরা একসাথে আছি বাবা, এই কথাটা মনে রাখতে হবে। We are in it together. ভালো করলে একসাথে করছি, ভুলভ্রান্তি করলে একসাথে করছি, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যারা রক্ত দিয়েছে তাদেরকে প্রতিনিয়ত সালাম জানানো। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে নৌবাহিনীর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ সেনা ও মুক্তিযোদ্ধা এবং 2024 সালে গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দুর্যোগকালে জনগণের পাশে দাঁড়ানো নৌ ও বিমান বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল।
বৈঠকে দলে নিবন্ধন আবেদনের ছোটখাটো ত্রুটি সংশোধনী কাগজপত্র জমা দিয়েছেন তারা। রাজনৈতিক দলে নিবন্ধন প্রত্যাশীদের সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। রোববার বেলা 12:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বৈঠকে নেতৃত্ব দেন। পরে তিনি সাংবাদিকদের জানান, সঠিক পথে নির্বাচন প্রক্রিয়া এগুচ্ছে না। তারা এমন বক্তব্য দিচ্ছে যা প্রধান উপদেষ্টাও বলেনি। এর আগে এনসিপি সহ 144টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই প্রক্রিয়াটা এখন এন্ডিং প্রসেসে আসে নাই। আমরা এটা তাদের প্রতিনিয়ত তাদের সাথে দেখা করছি, কথা বলছি, তাদের যে লুপহোলগুলো দেখিয়ে দিচ্ছি, তাদেরকে আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি। এটা আমরা অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন, আপনারা গুলি করবেন না। ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পড়ে, দলীয় উর্দি পড়ে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। কিন্তু আমরা তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি, তাদের সে শুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক, ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট হোক। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। যুক্ত হচ্ছে তার সঙ্গে। শিউলি, বৈঠক শেষে কি বলেন এনসিপি নেতারা, আর কতটি দল সংশোধিত কাগজপত্র জমা দিয়েছে আজ? জি, যেমনটি আপনি বলেছেন, আজকে কিন্তু নিবন্ধিত যে সব নতুন দলগুলি তাদের কিন্তু আজকে হচ্ছে গিয়ে সংশোধনী কাগজপত্র জমা দেওয়ার কিন্তু আজকে শেষ দিন। এবং এর আগে কিন্তু আপনারা জানেন যে 10ই মার্চ হচ্ছে নির্বাচন কমিশন থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন করার ক্ষেত্রে। তারা হচ্ছে আপনার 20ই এপ্রিল হচ্ছে তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং দ্বিতীয়বার কিন্তু তাদের হচ্ছে গিয়ে যে নতুন দলগুলি নিবন্ধন করতে আসবে সেই নতুন দলগুলো নিবন্ধন করার জন্য তারা আবার সময় বাড়ানোর জন্য তারা আবেদন করে এবং সেটি কিন্তু 22ই জুন শেষ হয় তাদের রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের লাস্ট ডেট। এবং এছাড়া 22ই জুন থেকে যে তাদের কাছে যেসব কাগজপত্র চাওয়া হয় এবং সেই সব কাগজপত্র হচ্ছে গিয়ে সংশোধনী করার পরে তাদের যে ত্রুটিগুলি ছিল সেই ত্রুটিগুলি নিয়ে আবার নির্বাচন কমিশন থেকে কিন্তু 15 দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং সেই 15 দিনে সংশোধনী যেসব কাগজপত্রের ত্রুটি ছিল সেই সব কাগজপত্র জমা দেওয়ার আজকে লাস্ট ডেট। এবং এই আজকের লাস্ট ডেটে কিন্তু বেলা 12টার দিকে এনসিপির পক্ষ থেকে হচ্ছে গিয়ে 3 সদস্যের প্রতিনিধি দল আসেন এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে খালেদ সাইফুল্লাহ। এই 3 জনের নেতৃত্বে আজকে তারা হচ্ছে সিএসির সাথে 1 ঘন্টা একটি বৈঠক করেন এবং সেই 1 ঘন্টা বৈঠক শেষে তারা এসে যেটা বলছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি হচ্ছে মানে তাদের যে মূল যে বক্তব্য, তারা বলছেন যে নির্বাচন কমিশন আসলে মেরুদণ্ডহীন হচ্ছে গিয়ে কাজ করছে এবং মেরুদণ্ডহীন ভাবে তারা তাদের যেসব কাগজপত্র তারা জমা দিয়েছে সেই সব কাগজপত্রতে তাদের অনেক ভুল ত্রুটি তারা ধরছে। একটি দলকে আসলে ইন্ডিকেট করে হচ্ছে কি নির্বাচন কমিশন এবার কিন্তু নির্বাচনের হচ্ছে কি দিকে তাদের যে ভোট এবং তারা বিগত 15 বছর যাবৎ যে হচ্ছে কি জনগণ যে ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি এবং ভোট দিতে পারেনি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এবারও যদি নির্বাচন কমিশন একটি দলকে সাপোর্ট করে যদি একটি দলকে ইন্ডিকেট করে তারা যদি কাজ করে তাহলে আসলে কিন্তু নির্বাচন কমিশন এবারও হচ্ছে গিয়ে তাদের কথা অনুযায়ী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে এবারও তারা আসলে দলীয় দিকে তারা যাচ্ছে এবং দলীয় ভাবে হচ্ছে গিয়ে তারা একটি দলের পক্ষ হয়ে তারা আসলে কাজ করছে। তো তাদের যেই ত্রুটিপূর্ণ কাগজ ছিল এবং সংশোধনী কাগজ ছিল তারা আজকে সেটা হচ্ছে নির্বাচন কমিশনে জমা দিয়ে গিয়েছে এবং তারা এটা বলেছে যে যদি এক পক্ষ হয়ে যদি আসলে নির্বাচন কমিশন যদি কাজ করে তাহলে আসলে 15 বছর ধরে মানুষ যে কাঙ্ক্ষিত যে তাদের যে ভোট দেওয়ার যে একটা গণতান্ত্রিক বিষয় সেই বিষয়টি আসলে ব্যাঘাত ঘটবে এবং সেই বিষয় নিয়ে আসলে তারা এই নির্বাচন কমিশনের হচ্ছে গিয়ে আন্ডারে তারা আসলে নির্বাচন করবে না। তো এরকমই কথা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি আজকে সিএসির সাথে বৈঠক শেষে।
12 দিন পর আবারও ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, কিন্তু প্রাণচঞ্চল প্রাঙ্গণ শোকের ভারে নুয়ে পড়েছে। হাসি খুনশিটির আঙিনা যেন মৃত্যুর দগদগে ক্ষতের সাক্ষী। তবুও শোক কাটিয়ে উঠতে চেষ্টা করছে শিক্ষার্থী ও শিক্ষকরা। এদের নিহত আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে মাইলস্টোন কর্তৃপক্ষ। 5 আগস্ট থেকে ধীরে ধীরে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানায় তারা। তন্দ্রা তারুণের রিপোর্ট। 12 দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফিরেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। তবে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে বদলে গেছে অনেক কিছুই। হাসি খুনসুটির প্রাঙ্গণ এখন শোকের দগদগে ক্ষতের জানান দিচ্ছে। চোখে মুখে হতাশা আর আফসোস, আর শোক সয়ে নেয়ার তাড়না নতুন বাস্তবতার। যে শিক্ষক অভিভাবকের চেয়েও বেশি, তাদেরও চেষ্টা গুছিয়ে ওঠার, গুছিয়ে নেয়ার। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এখন মনোবল বাড়াতে মনোযোগ দিতে হচ্ছে বেশি। এখন আসলে সবাই মারা গেছে, তো আমরা আসলে খারাপ লাগতেছে। আমাদের ছোট ছোট ভাই বোনরা ছিল, ওদের জন্য সবাই দোয়া করবেন আপনারা। সবাই স্কুলে আবার আসছে, সবার আবার সেই মেমোরিগুলো আবার মনে পড়ছে, বা সবাই হয়তো তার ভাই বোনদেরকে মিস করছে। শনিবার থেকে নিহত ও আহতদের জন্য ধাপে ধাপে দোয়া মাহফিলের আয়োজন করছে মাইলস্টোন। প্রায় 4000 শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ এই দোয়ায় অংশ নেন। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে ক্লাসে ফেরানোর চেষ্টা করছে শিক্ষার্থীদের। 4 আগস্ট সোমবার শুধুমাত্র 10ম শ্রেণীর পরীক্ষা হবে। 5 আগস্ট থেকে ধীরে ধীরে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আমাদেরকে এগিয়ে যেতেই হবে। আমরা দুর্ঘটনার পর থেকে এই পর্যন্ত বন্ধ ছিল। আজকে আমাদের দোয়া প্রোগ্রাম, কালকে বন্ধ আছে, পরশু থেকে আস্তে আস্তে আমাদেরকে শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে হবে। এদিকে দুর্ঘটনার শুরু থেকেই মরদেহের সংখ্যা নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ ওঠে ফ্লাইট জোনের পাশে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুমতি দেয়া হয়। তবে কর্তৃপক্ষ বলছে যথাযথ অনুমোদন নিয়েই এখানে মাইলস্টোনের ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। গত 21 জুলাই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। সেই ঘটনার রেশ এখনো কাটেনি এই ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মনে। মৃত্যুর শোক বহন করেই নতুন বাস্তবতায় ফিরছে মাইলস্টোন। তবে আকাশে ভেসে থাকা আতঙ্ক এখনো ঝরে পড়ছে প্রতিটি চোখে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। জুলাই জুড়ে বুলেটে বিদ্ধ করে হাজারো প্রাণ। কারফিউ উপেক্ষা করে সহযোদ্ধা হত্যার বিচার চাইতে গিয়ে হতে হয় গ্রেফতার। রাজপথে যখন রক্তের স্রোত, তখন 8 বা 9 দফার রূপ নেয় 1 দফায়। দাবি আসে শেখ হাসিনার পদত্যাগের। এম এ আজমের রিপোর্ট। বুলেটে বিদ্ধ প্রাণ, রক্তে তখন লাল দেশের রাজপথ। সহযোদ্ধা হত্যার বিচার চাইতে গিয়েও গ্রেপ্তার হাজারো ছাত্র জনতা। তখন আর 9 দফা নয়, রক্তে আগুন জ্বলে ওঠা বিপ্লবী জনতা তখন দাবি তোলে 1 দফার। 24-এর 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয় লাখো ছাত্র জনতা। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন 1 দফা। সকল জেলায় জেলায়, পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন, এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। 1 দফা ঘোষণার পর আরো ফুঁসে ওঠে বিক্ষুব্ধরা। সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে 18 জেলায় হয় ব্যাপক সংঘাত। বুলেটে বিদ্ধ হয়ে নিভে যায় আরো 114টি প্রাণ। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে, এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ঢাকাশে গণভবন অভিমুখী লং মার্চ কর্মসূচির প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এবং আমি তা গ্রহণ করেছি। 5 আগস্ট পদত্যাগ করে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। রাজধানীর বুকে কোটি মানুষ মাতে বিজয় উল্লাসে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত 3টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতের স্বজনেরা জানান, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। তারই জেরে 3-4 দিন আগে মারুফাকে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তার স্বামী মিজান। রোববার ভোর 3টার দিকে ঘরের আসবাবপত্র আগুন দিয়ে তালাবদ্ধ করে পালিয়ে যায় মিজান। এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানে পুলিশ।